সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন পেতে রাত দিন ছুটছেন প্রার্থীরা। প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ। 21 বছর পর ভোটের প্রচারে কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। যোগ দেবেন নওগাঁ ও বগুড়ার জনসভায়। ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি। বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। নির্বাচনী শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনে সহিংসতা হবে কিনা বলা যাচ্ছে না। অপচেষ্টা করতে পারে আওয়ামী লীগ। শঙ্কা উপদেষ্টাদের। মোকাবেলার জন্য প্রস্তুত সরকার। ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। নির্বাচিত সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। ভোটের প্রচারণায় মুখর রাজধানী। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। নানা প্রতিশ্রুতির পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ অনেকের। এছাড়া সারা দেশে এনসিপি প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 2 সপ্তাহের মতো সারা দেশের মতো রাজধানীতেও তুঙ্গে ভোটের প্রচার। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার সকালে হাতিরঝিলে প্রচারণায় গিয়ে ঢাকা 11 আসনের প্রার্থী জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিক এনসিপি প্রধান নাহিদ ইসলাম অভিযোগ করেন, সারা দেশে তার দলের প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে। সবাই যার যার মত প্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে 12ই ফেব্রুয়ারি। তো সেই সহিষ্ণুতাটুকু থাকা উচিত। কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে আসলে নিরপেক্ষ বা লেভেল প্লেইং প্লেগ্রাউন্ড থাকবে না। মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনের ভিতরে একপাক্ষিকতা দেখতে পাচ্ছি। ঢাকা 9 আসনের সবুজবাগ, মুগদা ও খিলগাঁও এলাকায় গণসংযোগে নামেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনিও অভিযোগ তোলেন হেনস্থার। এই গভর্নমেন্ট সরকারের উচিত যে মানুষ যাতে নিরাপদে ভোটটা দেওয়ার ব্যবস্থা করে। সংখ্যা তো আসলে থেকেই যায়, কারণ হচ্ছে এর মধ্যে শরীফ ওসমান হাদি সে জীবন দিয়েছেন। আমাদের অনেক আমাদের দলীয় নেতা কর্মীদেরকে এর মধ্যে অনেকের হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এদিকে একই আসনে প্রচারণায় নেমে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা অভিযোগ করেন লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা যখন ভোটারদের সাথে কথা বলছি, ওনারা কিন্তু কেউ কেউ বলছেন যে ভোটটা কি সুষ্ঠু হবে কিনা, তারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা দিতে পারবেন কিনা। আগের মতো আবার আগেই ভোট দেয়া হয়ে গেছে কিংবা ভোটে সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না, এইরকম শঙ্কা অনেকেই প্রকাশ করছে। আর ঢাকা 8-এ নির্বাচনী জনসংযোগে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেন, কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তি চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তি চায়, আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন তো যে তাদের গাত্রদাহ হয়, তারা আমাদেরকে মারতে আসে, আমরা সেখানে কি করার? তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে। গণসংযোগ চালিয়েছেন ঢাকা 4 আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন সহ অন্যান্য প্রার্থীরা। দেশের স্বার্থে, দেশের মাটির স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। আমার প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতে চাই না। আমাদেরকে সকলকে অন্তর্ভুক্ত করে রাত দিন পরিশ্রম করতে হবে অনেক সমস্যা এলাকায়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। ঢাকা 8 আসনে এবার নবীন প্রবীণের মধ্যে হবে ভোটের লড়াই। শেষ পর্যন্ত কে হবেন এই আসনের জনপ্রতিনিধি তা দেখার অপেক্ষায় স্থানীয়রা। তবে ভোটারদের দাবি, যিনি এলাকার জন্য ভালো কাজ করবেন তাকেই বেছে নেবেন তারা। এবার দেয়ালে দেয়ালে নেই পোস্টারের ছড়াছড়ি, তবুও আছে নির্বাচনী আমেজ। চলছে চায়ের দোকানে আলোচনার ঝড়। কে হচ্ছেন ঢাকা 8 আসনের এমপি? দেশ জুড়ে নির্বাচনী আমেজ যাই থাকুক না কেন, ঢাকা 8 আসন এবার আলোচনার শীর্ষে। ভোটের বাকি নেই খুব বেশি দিন, কিন্তু প্রার্থীদের লড়াইটা শুরু হয়েছে প্রচারণার প্রথম দিন থেকেই। এ যেন নতুন পুরাতনে মিশ্রণ। স্থানীয় বাসিন্দারাই বা কাকে বেছে নিবে সেটি দেখার বিষয়। রং বেরঙের পোস্টার থাকবে না, কোথাও ব্যানার থাকবে না, যেখানে রাস্তাঘাটের অসুবিধা, মানুষের চলাচলের অসুবিধা হয় না, ঠিকই আছে। এখন তো এটা সুশৃঙ্খল। আগে যেমন অনেক মিছিল মিটিং দেখা যেত, এখন সেরকমটা নেই। বর্তমানে আমাদের পোস্টার নাই, কিছু নাই, বরঞ্চ অনেক আমেজ ভালো আছে। যার মন চায় তারে দিব, এটা হইলো আপনার যার যার মনের অভিলুপ। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাস।
লড়াইটা কেমন হবে তা হয়তো দেখা যাবে ফলাফল শেষে। যদি সব কাজ করবে, ভালো জনগণের কাজ করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, সব দিকে সমস্যার সমাধান করবে, আমরা তাকেই চাচ্ছি। এখন যার রিজিক আছে সেই পাবো, বুঝেন নাই। এর নতুন করে বাংলাদেশ কিভাবে ভালো হবে এটাই দেখতে চাই। অতীতে তো অনেক ভোট দিতে পারিনি, অনেকবারই। তো এবার যদি ভাগ্য থাকে তাহলে যাব। নির্বাচনী প্রচারণার দিন থেকেই কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না। যেখানে নবীন প্রার্থী দিচ্ছেন সন্ত্রাস চাঁদাবাজ উচ্ছেদের প্রতিশ্রুতি, সেখানে প্রবীণ দিচ্ছেন যুক্তি। প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন তিনি। শহীদ উসমান হাদি ভাইয়ের যে ইনসাফের রাজত্ব, ইনশাল্লাহ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আগামী 12 তারিখে জনগণের রায় নিয়ে ইনসাফের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ ঢাকা 8-এ। কোনো প্রতিশ্রুতি আমি কখনোই দিইনি জীবনে, কিন্তু কাজগুলো করেছি, যেটা প্রয়োজন মানুষের, সেই কাজগুলো করেছি। ঢাকার মানুষ বিশ্বাস করে মেয়রের দায়িত্ব দিয়েছিল, আমি যথাযথ পালন করেছি। মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, সেটা পালন করেছি। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে এই আসন গঠিত। ঘনবসতিপূর্ণ ঢাকা 8-এর এই আসনটিতে মোট ভোটারের সংখ্যা 2,75,471 জন। এর মধ্যে পুরুষ 1,52,795, নারী 1,22,675 ও তৃতীয় লিঙ্গ 1 জন। কথায় আছে প্রবীণের যুক্তি, নবীনের শক্তি, দুয়ে মিলে সমাজের মুক্তি। এমনটাই হোক সেই প্রত্যাশা। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী এলাকায় সমাবেশে কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। মায়েরা ছিলেন, ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি আমাদের আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানেও আপনারা এগিয়ে আছেন। ওহুদের ময়দানে যে মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের আঘাত নিজের দেহের উপর তুলে নিয়েছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যার শরীরের মধ্যে 60টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, ভাঙা দাঁত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামড় দিয়ে যে তীরগুলো নিজেই বের করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের মা হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে আল্লাহ রাসূলের কঠিন সময় আপনারা ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পা থরথর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে। একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন। একজন মা চিৎকার দিয়ে বলেছিলেন, খবরদার, মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে পিঠ দেখাবে না। বুক দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে, না হয় কুপকাত করে বিজয়ী হবে। আমি এগিয়ে যাব, তোমরা আসো। তিনি কে জানেন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মহিলাটি মক্কার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, বিরোধিতা করেছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন, ডানা মেলে চিৎকার দিয়ে বললেন, কাউকে পিছনে যেতে দেওয়া হবে না। দর্শক, সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর 14 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে গণসংযোগে কমতি রাখছেন না প্রার্থীরা। রাত দিন ছুটছেন ভোটারদের কাছে, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, চেষ্টা করছেন মন জয়ের। ভোটাররাও করছেন নানান হিসেব নিকেশ। সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে প্রার্থীদের নিরন্তর প্রচেষ্টা। চলছে জমজমাট প্রচারণা, যেখানে কদর বেড়েছে ভোটারদের। নির্বাচনী জনসংযোগের 7ম দিনে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের এক আঙুল দেখালে আমরাও দুইটা দেখাই দিব। কাউকে হুমকি দেয়া যাবে না। কুমিল্লা দেবিদ্বারে এনসিপি নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, নির্বাচনে ফ্যাসিবাদীদের মতো আচরণ করা হলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে। ঠাকুরগাঁওয়ের মোলানি বাজারে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার সঠিক ভোট হওয়ার প্রত্যাশার কথা জানান। আপনারা 17 বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভিতর থেকে নামুন। ওই বন্ধুরা তাদেরকে হুমকি দেয়, এই দাড়ি পাল্লায় গেলি কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবো, তুমি ওই মিটিংয়ে গেলে কেন? আপনি চিন্তা করেন, ক্ষমতায় যাওয়ার আগে যারা এখন মাদের হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কি করবে? ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করতে পারি, তাইলে আমরা
ভালো থাকবো বলে আমরা আশা করতেছি, তাই না? 5 বছর চলে গেছে, আসি না, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে, আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়াইছি। 21 বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যান হওয়ার পর এটাই রাজশাহী বিভাগে তার প্রথম সফর। প্রস্তুতি নিচ্ছে রাজশাহী, নওগাঁ ও বগুড়ার বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সবশেষ 2004 সালে রাজশাহী সফর করেন তারেক রহমান। 21 বছর পর নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার আবারও যাচ্ছেন দলীয় প্রধান হয়ে। তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রাজশাহীর প্রতিটি মানুষ তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সেই ধরনের অবকাঠামোমূলক উন্নয়ন চাই যেখানে বেকার সমস্যা দূর হবে। দলের নেতারা বলছেন এই জনসভা রূপ নেবে জনসমুদ্রে। তারেক রহমান রাজশাহীর মানুষকে জানাবেন বিভাগটি নিয়ে তার পরিকল্পনার কথা। এত বছর পরে এই নেতাকে আমরা কাছে পাচ্ছি, ফলে আবেগের সাথে উচ্ছ্বাস, উদ্দীপনা, উজ্জীবিত ভাব, আশীর্বাদের জায়গার যে বার্তা, কিভাবে পদ্মা নদীকে আমরা কাজে লাগাতে পারি, সেইটাও আমাদের দাবি থাকবে উত্তরাঞ্চলের পক্ষ থেকে। আইটি ভিলেজ স্থাপন করে কর্মসংস্থান, ইপিজেড স্থাপন, রেশম শিল্পনগরীর ঐতিহ্য ফিরিয়ে আনা সহ নানা পরিকল্পনার কথা জানাবেন তিনি। প্রত্যাশার আলো নিয়ে তাকে দেখছি। আমরা আশা করছি রাজশাহীতে একটা বিশাল আইটি ভিলেজের মাধ্যমে নতুন যুবশক্তিকে কর্মসংস্থানে নিয়ে যাওয়ার জন্য। রাজশাহীর জনসভা শেষে দুপুরে নওগাঁয় যাবেন তারেক রহমান। শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলের শীর্ষ নেতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নওগাঁ জেলার 11টি থানায় উৎসব মুখর পরিবেশে চলছে। আসলে তারেক রহমান শুধু একটা নাম না, বাংলাদেশের 18 কোটি জনগণের একটা আবেগ। সাধারণ জনগণ উদ্বিগ্ন হয়ে আছে তার বক্তব্য শোনার জন্য এবং তাকে দেখার জন্য। বিএনপি নেতারা বলছেন এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমরা তীর্থের কাকের মতো তার অপেক্ষায় রয়েছি। ওনার আশাতে নওগাঁতে প্রায় 3-4 লাখ লোকের একটা সমাগম হবে ইনশাআল্লাহ। রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে তারেক রহমান যাবেন তার পৈতৃক ভিটা বগুড়ায়। রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বগুড়া সদর আসনে নিজের জন্য এবং অপর 6টি আসনে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। এদিক দিয়ে উনি যাবে, ওনাকে দেখার জন্য এখানে আসা। শুধু এক পলক তাকে দেখার জন্য করে তারা আসতেছে। প্রত্যেকটি মানুষ তারেক রহমানকে দেখবেন, তারেক রহমানের কথা শুনবেন। আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের এখানে সমাবেশ ঘটবে। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের সফর ঘিরে খুবই উচ্ছ্বসিত বগুড়াবাসী। এমনকি মেয়ে জামাইরা রীতিমতো নাইরে আসছেন। যে মেয়েগুলোর যেখানে বিয়ে হয়েছে তারা কিন্তু বগুড়ার সন্তান জনাব তারেক রহমানকে এক নজর দেখবার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা আসা শুরু করেছে। তারেক রহমানের এই সফর ভোটের হিসাব বদলে দিতে বড় ভূমিকা রাখবে আশা করছেন নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 182, ঢাকা 9। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আছি রাজধানী ঢাকায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব হাবিবুর রশিদ হাবিব। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? ধন্যবাদ আপনাকে। আমি এই এলাকারই সন্তান। এই এলাকার অলিতে গলিতে ঘুরে আমি বড় হয়েছি। আমার রাজনীতিও শুরু এই এলাকা থেকে। আমি এখন নির্বাহী কমিটির সদস্য, একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। মহানগর বিএনপিরও ভারপ্রাপ্ত সাধারণ প্রথম যুগ দায়িত্ব পালন করেছি। দীর্ঘ সময় এই এলাকায় আমার মানুষের সাথে একটি সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। আর এই এতগুলি ধাপে ধাপে আমি রাজনীতি করেছি, মানুষ আমার সম্বন্ধে জানে। তারা মনে করে যে হাবিব ঘরের ছেলে, হাবিবকে ডাকলেই পাওয়া যাবে। হাবিব যে কোনো সময় যে কোনো জায়গায়, হাবিবকে পেতে কোনো প্রটোকল লাগবে না, মাধ্যম লাগবে না। যে কোনো সময় বাসায় যাওয়া যাবে, কথা বলা যাবে, এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা যাবে। আমার আসলে নির্বাচনে আমার দল যদি আমাকে নমিনেশন না দিত, তাহলে আমি জানতাম না মানুষের এতটুকু ভালোবাসা আমি কবে অর্জন করেছি। আমি এই এলাকার এই মানুষের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। এবং মানুষ আজকে একটা জোয়ারের তৈরি হয়েছে, স্বতঃস্ফূর্ত রয়েছে। তা মনে করি যে মানুষের বিশ্বাস আস্থা আগামী দিনে ব্যালটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে আমরা এই এলাকার এই মানুষের সম্মানকে রক্ষা করব এবং
আমরা 31 দফার ভিত্তিতে আগামী বাংলাদেশকে এবং ঢাকা 9কেও গড়ে তুলব। কোন বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনি আপনার উন্নয়ন কার্যক্রম শুরু করবেন? আমাদের আসলে ঢাকা 9 একটা বঞ্চিত এলাকা, আমাদের সুযোগ সুবিধার জায়গাটা খুবই কম। আমাদের আসলে ভালো মাঠ নাই, ভালো কমিউনিটি সেন্টার নাই, আমাদের এখানে খাল বিল ভরাট করে দেওয়া হয়েছে। আমাদের এখানে হাসপাতাল একটাই হাসপাতাল, যেখানে অন্তত আরও 4-5টা হাসপাতাল দরকার। এখানে রাস্তাঘাটগুলি সংস্কারের প্রয়োজন, প্রশস্ততা প্রয়োজন। আমাদের এখানে এই গ্যাসের বিশাল সমস্যা, আমাদের মা খালারা রাত্রে 2টা থেকে 6টা বন্ধ রান্না করে। এই সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার। আমাদের এখানে আমরা চাই সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে। আমরা ঢাকা 9কে একটা নিরাপদ, একটা মানবিক, এক সম্প্রীতির গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই। আপনি মাদকের কথা বলছিলেন, মাদক নির্মূলে আপনার মানে নীতিটা কি? আমাদের দল এই বলেছে যে এই আগামীর বাংলাদেশ, যেটি আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান। সেই সবাইটা কারা? যারা রাষ্ট্রের কল্যাণ চাবে, দেশের কল্যাণ চায়, যারা সমাজের কল্যাণ চাবে। যারা ওই কাজগুলি করে তারা তো কখনো সমাজের কল্যাণ চায় না, দেশের কল্যাণ চায় না। তারা তরুণ সমাজকে প্রভাবিত করে, কলুষিত করে, সমাজকে কলুষিত করে। সুতরাং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দল, আমার প্রার্থী হিসেবে আমাদের যে অবস্থান, সর্বোচ্চ অবস্থানে আমরা থাকবো। তাদেরকে আশ্রয়প্রস্ত্র দেওয়া হবে না। এবং আমার দলের চেয়ারম্যান জন বলছে তাদেরকে এই রাজনৈতিক তারা সেই পদ পদবীর জায়গায় আসতে পারবে না। আমরা তাদেরকে, কেউ যদি চলেও আসে তাকে বাদ দিয়ে দিব। আমরা আগামী দিনে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ঢাকা 9 করতে চাই। আমলাতান্ত্রিক জটিলতা ভাঙতে পারবেন কিনা, যেটি মানুষের দূরগোড়ায় সেবা পৌঁছাতে বাধা দেয়? আসলে এই আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশে একটা বড় সমস্যা। এই মাদকের ব্যাপারেও প্রশাসনিক ছত্রছায়া যদি না থাকে তাহলেও এটি কখনোই বিস্তার ঘটতে পারে না। তেমনিভাবে উন্নয়নে আমলাতান্ত্রিক জটিল একটা বড় ব্যাপার, যে দেখা যায় যে একটি কাজ শুরু হওয়ার পরে একটা কন্ট্রাক্টর যে সে বিল পাচ্ছে না, খোঁড়াখুড়ি করে রাস্তায় রেখে দিয়েছে, লক্ষ লক্ষ লোক সেই ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের একটা সমন্বয় প্রক্রিয়া দরকার, যে সিটি কর্পোরেশন, এলজিএডি এবং সেতু বিভাগ এবং সড়ক ও জনপদ এগুলি সমন্বয় করে আসলে আমাদের আগামী এই কাজগুলি রাষ্ট্রকে গড়ে তোলা উচিত, যাতে আমরা কেউ উন্নয়নের নামে কোনো ভোগান্তি তৈরি করতে না পারি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচিত হলে নিশ্চয়ই মানুষের জন্য আপনি কাজ করবেন, সেই আস্থা নিশ্চয়ই মানুষ আপনাকে দেখাচ্ছে। আমরা ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায়, আরও কিছুক্ষণ থাকবো এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। নির্বাচনে সহিংসতা হবে কিনা তা বলা না গেলেও আওয়ামী লীগ নির্বাচন বানচালের অপচেষ্টা করতে পারে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত কেন তাদের কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে গেছে তা তারা সরকারকে অবহিত করেনি। বিকেলে নিজ দপ্তরে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তারা যদি তাদের পরিবার পরিজনকে ফেরত নিতে চান তো এই ব্যাপারে আমাদের তো কিছু করার নেই, নিতেই পারেন তারা। নিরাপত্তা সার্বিকভাবে আমরা মনে করি যে এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। আশঙ্কা হচ্ছে যে কোনো অপচেষ্টা হতে পারে সংঘাতে, সেটার ডিটেলস হয়তো হোম মিনিস্ট্রির লোকজন আরও ভালো বলতে পারবেন। পতিত স্বৈরাচার নির্বাচন ভণ্ডুলের কোনো চেষ্টা করলে তা মোকাবেলার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। ভোটের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। তারা যে সরকারকে নির্বাচিত করবে তার সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে জানালেন মার্কিন রাষ্ট্রদূত। আর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট কেউ গণভোটের প্রচারণায় অংশ নিতে পারবে না। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ও মার্কিন রাষ্ট্রদূত। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। এর পাশাপাশি ওনারা জানতে চেয়েছিলেন যে কোড অফ কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে। তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি, আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে। কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। এর সাথে হচ্ছে আপনার ভোট কেন্দ্রের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থার কথা জিজ্ঞেস করলেন।
I am very excited about the upcoming elections. আসন্ন নির্বাচন নিয়ে আমার ভেতরে খুবই উদ্দীপনা কাজ করছে। আমরা ভোটের ফলের দিকে তাকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেয় না। বাংলাদেশের মানুষ যাকেই ভোট দিয়ে বেছে নেবে তার সাথে কাজ করতে প্রস্তুত আমরা। The outcome of the election is for the Bangladeshi people. বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অফিসিয়ালি কোনো মার্কিন পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, তবে ঢাকার দূতাবাস থেকে পর্যবেক্ষক থাকবে বলে জানানো হয়। Last week when I met with the chief advisor. হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের রাজ্যসভা। বুধবার দেশটির সংসদে এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। একই সাথে রাজ্যসভার সাবেক 2 সদস্য এল গানাসন ও সুরেশ কালনাদের মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেল বছরের 30শে ডিসেম্বর চিরবিদায় নেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।